কংগ্রেসের উভয় কক্ষে পাশ হওয়া বিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সইয়ের মাধ্যমে দেশের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থার অবসান হলো। বুধবার রাতে ওভাল অফিসে সেনেটের পর কংগ্রেসে পাশ হওয়া বিলটিতে সই করেন তিনি। ট্রাম্প বলেন, ডেমোক্রেটরা গোটা দেশ অচল করে সাধারণ মানুষকে দুর্বিষহ অবস্থায় ঠেলে দিয়েছিল, যার ফল মধ্যবর্তী নির্বাচনে দলটিকে ভোগ করতে হবে বলেও মনে করেন প্রেসিডেন্ট। এদিকে বিল পাশ হওয়ার পর এক সংবাদ সম্মেলনে হাউস স্পিকার মাইক জনসন জানান, প্রমাণিত হলো জনদুর্ভোগের দায় পুরোপুরি ডেমোক্রেটদের। তারা নিঃস্বার্থ হাসিলে জনতাকে জিম্মি করে রেখেছিল। গত সোমবার 60-40 ব্যবধানে শাটডাউন অবসানের বিলটি উচ্চকক্ষে আলোর মুখ দেখে। নীল শিবিরের 8 সেনেটর পক্ষে এবং বিপক্ষে দাঁড়ান লাল শিবিরের র্যান্ড পল। ডেমোক্রেটিক শিবিরে বুধবারও দ্বিধা বিভক্তি দেখা গেছে। তাই তো এবারও তাদের 6 জন কংগ্রেসম্যান দলীয় অবস্থান ছেড়ে যোগ দিলেন রিপাবলিকানদের সেই বিলে, যার বিরুদ্ধে টানা 43 দিন লড়ে আসছিলেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার এবং হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। এর ফলে আগামী বছরের 30 জানুয়ারি পর্যন্ত সরকার সচল থাকবে। বর্তমান সমঝোতার আলোকে স্ন্যাপ প্রোগ্রামে পূর্ণাঙ্গ তহবিল বরাদ্দ চালু হবে। হাজার হাজার ছাঁটাই করা সরকারি কর্মচারী কাজে ফিরবেন এবং যারা গত 6 সপ্তাহ ছুটিতে কিংবা বিনা বেতনে কাজ করছিলেন তাদের বকেয়া পরিশোধ করা হবে। তবে ওবামা কেয়ারে ভর্তুকি বৃদ্ধিতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই স্বল্পমেয়াদী অর্থায়নে। লাল শিবিরের থমাস মেসি ও গ্রেগ স্টুবি বিলের বিপক্ষে দাঁড়ালেও পক্ষে ছিলেন নীল শিবিরের জেরার্ড গোল্ডেন, অ্যাডাম গ্রে, ম্যারি প্যারেজ, ডন ডেভিস, হেনরি কুয়েরার এবং টম সোয়াজি। এদিকে বিল পাশ হওয়ার পর এক সংবাদ সম্মেলনে হাউস স্পিকার মাইক জনসন জানান, প্রমাণিত হলো জনদুর্ভোগের দায় পুরোপুরি ডেমোক্রেটদের। তারা নিজ স্বার্থ হাসিলে জনতাকে জিম্মি করে রেখেছিল। এই বিষয়টি ভোটাররা আগামীতে মাথায় রাখবেন বলেই জনসনের বিশ্বাস। পরে ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে স্পিকার আশ্বাস দেন, যত দ্রুত সম্ভব সরকার সচলে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ওদিকে হাউসে 222-209 ব্যবধানে পাশ হওয়া বিলটি খুব দ্রুত পৌঁছে দেওয়া হয় ওভাল অফিসের রেজলিউট ডেস্কে, যেখানে গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাত 10:25 বিলে সই করেন তিনি। এর ফলে এটি আইনে পরিণত হলো। এতে অবশেষে আমেরিকার ইতিহাসে দীর্ঘতম সরকারি অচল অবস্থার অবসান হলো। স্পিকারের মতো ট্রাম্পও সরকারি অচল অবস্থার পুরো দায় চাপান ডেমোক্রেটদের ঘাড়ে। বলেন, গোটা দেশ অচল করে সাধারণ মানুষকে দুর্বিষহ অবস্থায় ঠেলে দিয়েছিল নীল শিবির, যার ফল মধ্যবর্তী নির্বাচনে দলটিকে ভোগ করতে হবে বলেও মনে করেন প্রেসিডেন্ট। এর আগে সেনেট অনুমোদিত অর্থায়ন বিলের প্যাকেজ হাউসে পাশ হয়, যার ফলে টানা 43 দিন ধরে চলমান দেশের ইতিহাসের দীর্ঘতম অচলাবস্থার অবসান ঘটতে যাচ্ছে। বুধবার হাউস ফ্লোরে অনুষ্ঠিত ভোটাভুটিতে 222-209 ব্যবধান ভোটে বিলটি পাশ হয়। এতে 6 জন ডেমোক্রেট বিলের পক্ষে ভোট দিয়েছেন। এর আগে হাউস ফ্লোরে এটা নিয়ে দীর্ঘ বিতর্ক অনুষ্ঠিত হয়। অর্থায়ন প্যাকেজটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য তার ডেস্কে যাবে। সরকারি কার্যক্রমে দেশের ইতিহাসের দীর্ঘতম অচল অবস্থা নিরসনের লক্ষ্যে বুধবার 19 সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো অধিবেশনে বসে হাউস। সেনেটে পাশ হওয়া সরকারি অর্থায়ন বিলের প্যাকেজ নিয়ে এদিন হাউস ফ্লোরে তুমুল বিতর্ক অনুষ্ঠিত হয়। এই অর্থায়ন প্যাকেজে অধিকাংশ সরকারি সংস্থাকে আগামী 30 জানুয়ারি পর্যন্ত অর্থায়নের পাশাপাশি সামরিক নির্মাণ, ভেটারান অ্যাফেয়ার্স, কৃষি এবং লেজিসলেটিভ ব্রাঞ্চের জন্য পূর্ণ অর্থ বছরের তহবিল নিশ্চিত করা হয়েছে। গত সোমবার 7 জন ডেমোক্রেটিক ও 1 জন স্বতন্ত্র সেনেটর রিপাবলিকানদের সঙ্গে যোগ দেওয়ায় সেনেটে বিলটি পাশ হয়, যার মাধ্যমে সেনেটের দীর্ঘ অচলাবস্থার শেষ হয়। তবে হাউসের বেশিরভাগ ডেমোক্রেটিক আইন প্রণেতা অর্থায়ন প্যাকেজটির বিরোধিতা করছেন, কারণ এতে ওবামা কেয়ারে ভর্তুকি দেওয়ার মেয়াদ বাড়ানোর বিষয়টি সমাধান করা হয়নি, যা অচল অবস্থা দূর করার জন্য তাদের প্রধান দাবি ছিল। যদিও ডেমোক্রেটিক সেনেটরদের সঙ্গে চুক্তির অংশ হিসেবে রিপাবলিকান পার্টি আগামী ডিসেম্বরের মাঝামাঝি ওবামা কেয়ারে ভর্তুকি পুনর্বহালের বিষয়ে ভোটাভুটি আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে, তবে এতে আশ্বস্ত হতে পারছেন না হাউস ডেমোক্রেটরা। বিষয়টি নিয়ে আলোচনায় বসতে অস্বীকৃতি জানানোয় রিপাবলিকানদের প্রতি তীব্র নিন্দা জানান তারা। Either Republicans finally decide to extend the Affordable Care Act tax credits this year, or the American people will throw Republicans out of their jobs next year
and end the speakership of Donald J. Trump once and for all. অন্যদিকে দেশের ইতিহাসের দীর্ঘতম শাটডাউনের জন্য ডেমোক্রেটদের দায়ী করে তাদের সমালোচনা করেন রিপাবলিকান আইন প্রণেতারা। And then they admitted, many of them, and we could name them here, but I'm not going to take the time. They admitted that they were using the American people as leverage in this political game. They knew that it would cause pain, and they did it anyway. ডেমোক্রেটদের বিরোধিতা সত্ত্বেও প্রথম দফা বিতর্কের পর পদ্ধতিগত ভোটাভুটিতে 213-209 ব্যবধান ভোটে এগিয়ে যায় অর্থায়ন প্যাকেজটি। চূড়ান্ত দফার ভোটাভুটিতে 222-209 ভোটে তা পাশ হয়। 6 জন ডেমোক্রেট বিলের পক্ষে ভোট দেন, অন্যদিকে 2 জন রিপাবলিকান বিপক্ষে ভোট দিয়েছেন। On this vote, the yeas are 222, the nays are 209. The bill is passed. হাউস ফ্লোরে ভোটাভুটি শুরুর আগে ক্যাপিটল হিলের বাইরে দলের আইন প্রণেতাদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস বলেন, দেশের ফেডারেল কর্মী, সামরিক বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে। তবে রিপাবলিকানদের এই বিলে কোনোভাবেই সমর্থন করবেন না তারা। But we cannot support the Republican effort to gut the health care of the American people. ওবামা কেয়ারে ভর্তুকির মেয়াদ বাড়ানোর জন্য ডেমোক্রেটরা চাপ অব্যাহত রাখবেন জানিয়ে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে। House Democrats will continue the fight to address the Republican health care crisis, and House Democrats will fight to extend the Affordable Care Act tax credits. This fight is not over. We're just getting started. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টিনের বেশ কিছু ইমেইল প্রকাশ করেছেন হাউস ওভারসিট কমিটির ডেমোক্রেটরা, যাতে ট্রাম্প ও এপস্টিনের ঘনিষ্ঠতার কথা উঠে এসেছে। বুধবার প্রকাশিত এসব ইমেইল থেকে জানা গেছে, এপস্টিনের নিপীড়নের শিকার ভুক্তভোগী মেয়েদের বিষয়ে জানতেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং মেম্বার রবার্ট গার্সিয়া জানান, এপস্টিন সম্পর্কিত 23,000-এরও বেশি নথি একে একে প্রকাশ করা হবে। অন্যদিকে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে কলঙ্কিত করার জন্য একটি ভুয়া আখ্যান তৈরির চেষ্টা করছেন ডেমোক্রেটরা। বুধবার হাউস ওভারসাইট কমিটির ডেমোক্রেটিক সদস্যদের প্রকাশ করা একাধিক ইমেইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের ঘনিষ্ঠতার কথা উঠে এসেছে। প্রকাশিত ইমেইল অনুসারে 2011 সালে নিজের দীর্ঘদিনের সঙ্গী গিলেইন ম্যাক্সওয়েলকে এপস্টিন লিখেছিলেন তার বাড়িতে এক ভুক্তভোগীর সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছেন ট্রাম্প। তবে সেই ভুক্তভোগীর নাম প্রকাশ করা হয়নি। আরও 2টি ইমেইলে লেখক মাইকেল উলফ ও এপস্টিনের কথোপকথনে ট্রাম্পের নাম উঠে এসেছে। ট্রাম্পের প্রেসিডেন্সি নিয়ে 4টি বই লিখেছেন মাইকেল উলফ। 2015 সালের এক ইমেইলে এপস্টিনকে উলফ লিখেছিলেন, তোমার সাথে সম্পর্ক নিয়ে সিএনএন ট্রাম্পকে প্রশ্ন করতে পারে। এর উত্তরে এপস্টিন লিখেন, তিনি নিজের কথাতেই ফেঁসে যাবেন। 2019 সালের আরেক ইমেইলে এপস্টিন দাবি করেন, মেয়েদের নিয়ে কার্যকলাপের বিষয়টি ট্রাম্প ভালো করেই জানতেন। হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং মেম্বার রবার্ট গার্সিয়া MSNBC-কে বলেন, এপস্টিনের কুকীর্তির সাথে ট্রাম্পের যোগসাজশের বিষয়ে এবার দেশের মানুষ জানতে পারবে। নথিগুলো থেকে ভুক্তভোগীদের নাম ও ব্যক্তিগত তথ্য গোপন রাখতে আরও কিছু সময় প্রয়োজন বলেও জানান তিনি। কমিটির আরেক সদস্য ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না জানান, এপস্টিনের সব নথি প্রকাশের ডিসেম্বরের শুরুতেই হাউসে ভোটাভুটির আয়োজন করা হবে। প্রকাশিত ইমেইলগুলোকে বোমার সাথে তুলনা করেন তিনি। অন্যদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট দাবি করেছেন, ইমেইলগুলোতে কিছুই প্রমাণ হয় না, বরং প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো অন্যায় করেননি তা পুরোপুরি প্রমাণিত। তিনি বলেন, হাউস ওভারসাইট কমিটির ডেমোক্রেটরা প্রেসিডেন্ট ট্রাম্পকে বদনাম করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বেছে বেছে কয়েকটি ইমেইল প্রকাশ করেছেন। তবে হোয়াইট হাউসের অভিযোগ অযৌক্তিক বলে মন্তব্য করেন রবার্ট গার্সিয়া। এদিকে এপস্টিনের যৌন নিপীড়নের শিকার ভুক্তভোগী লিজ টেইট হাউস ওভারসাইট কমিটির ডেমোক্রেটদের ধন্যবাদ জানান। এপস্টিনের অপরাধের সাথে জড়িত সব প্রভাবশালীর নাম বেরিয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এপস্টিনের ইমেইল প্রকাশের পাশাপাশি এফবিআইয়ের কাছে থাকা তার যাবতীয় অপকর্মের ছবি এবং ভিডিও প্রকাশের দাবি জানিয়েছেন ভুক্তভোগীদের আইনজীবী স্পেন্সার কুভিন। জেফরি এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশে জাস্টিস ডিপার্টমেন্টকে বাধ্য করতে হাউসে ভোটাভুটির উদ্যোগ সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস সদস্যদের অনুমোদন পেয়েছে। বুধবার এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশের দাবিতে ডিসচার্জ পিটিশনে সই করেন হাউসের 218 জন আইন প্রণেতা। অ্যারিজোনার বিশেষ নির্বাচনে জয়ী হওয়ার 7 সপ্তাহ পর কংগ্রেসম্যান হিসেবে শপথ নিয়েই এপস্টিন নথি প্রকাশে ডিসচার্জ পিটিশনে সই করেন অ্যাডেলেটা গ্রিহালবা।
অন্যদিকে গ্রিহালবার শপথ নেওয়া আটকে দিয়ে স্পিকার মাইক জনসন সংবিধান বিরোধী আচরণ করেছেন বলে অভিযোগ করেছেন হাউস হিসপ্যানিক ককাসের চেয়ার অ্যাড্রিয়ানো এসপাইলাট। প্রয়াত কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশে জাস্টিস ডিপার্টমেন্টকে বাধ্য করতে হাউসে ভোটাভুটির উদ্যোগ সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস সদস্যদের অনুমোদন পেয়েছে। বুধবার অ্যারিজোনার নবনির্বাচিত ডেমোক্রেটিক কংগ্রেসম্যান অ্যাডেলিটা গ্রিহালভা এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশের দাবিতে ডিসচার্জ পিটিশনে স্বাক্ষর করেন। তার স্বাক্ষরেই পিটিশনটির পক্ষে প্রয়োজনীয় 218 ভোট পূর্ণ হয়। হাউস স্পিকার মাইক জনসন কংগ্রেসম্যান গ্রিহালভার শপথ গ্রহণ 7 সপ্তাহ ধরে আটকে রেখেছিলেন। অ্যারিজোনার বিশেষ নির্বাচনে জয়ী হওয়ার 7 সপ্তাহ পর কংগ্রেসম্যান হিসেবে শপথ নিয়ে প্রথমেই সরকারের স্বল্পমেয়াদী ব্যয় বিল নিয়ে ভোটাভুটিতে অংশ নেন অ্যাডেলিটা গ্রিহালভা। শপথ নেয়ার পর বক্তৃতায় গ্রিহালভা বলেন, কংগ্রেসের ক্ষমতা ও প্রশাসনিক ভারসাম্য পুনরুদ্ধারের সময় হয়েছে। We need to respect tribal sovereignty in our environment. স্পিকার মাইক জনসনের সমালোচনা করে গ্রিহালভা বলেন, রাজনৈতিক কারণে অ্যারিজোনার ভোটারদের তাচ্ছিল্য করেছেন স্পিকার। তিনি বলেন, কোনো ব্যক্তির স্বেচ্ছাচারিতার কারণে সাধারণ মানুষের কষ্ট অগ্রহণযোগ্য। টানা 50 দিন ধরে গ্রিহালভার শপথ আটকে দিয়ে স্পিকার জনসন সংবিধান বিরোধী আচরণ করেছেন বলে অভিযোগ করেন হিসপ্যানিক ককাসের চেয়ার অ্যাড্রিয়ানো এসপাইলাট। গ্রিহালভাকে স্বাগত জানিয়ে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান নিদিয়া ভেলাস্কেজ বলেন, দেশের মানুষকে সত্য জানানোর উদ্যোগের মাধ্যমে কংগ্রেসের দিন শুরু করেছেন গ্রিহালভা। হাউস ডেমোক্রেটিক ককাসের চেয়ার পিট এগিলের অভিযোগ করেন, এপস্টিনের নথি প্রকাশ আটকে রাখতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার অনুগত রিপাবলিকান কংগ্রেস সদস্যরা অ্যারিজোনার ভোটারদের উপর চড়াও হয়েছিলেন। অন্যদিকে হাউসের সামান্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রিপাবলিকান আইন প্রণেতাদের একের পর এক জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার সময় হয়েছে বলে মন্তব্য করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান নর্মা টরেস। গ্রিহালভার শপথের পর কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্রেটদের ব্যবধান এখন 219-214-তে নেমে এসেছে। গ্রিহালভা প্রতিশ্রুতি দিয়েছেন তার বাবার প্রগতিশীল নীতির ধারা বজায় রাখবেন তিনি। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করেছেন, অপ্রয়োজনীয় ওষুধ দেশে ওবেসিটি বা স্থূলতার মহামারী সৃষ্টি করতে পারে। বুধবার ওয়াশিংটন ডিসিতে মেক আমেরিকা হেলদি এগেইন সম্মেলনে ওই কথা বলেন তিনি। হেলথ সেক্রেটারি RFK জুনিয়রের সঞ্চালনায় প্রশ্নোত্তর পর্বে ভ্যান্স বলেন, তিনি ওষুধ খাওয়া পছন্দ করেন না, কারণ এতে করে অনেক দীর্ঘস্থায়ী রোগ দেহে বাসা বাঁধতে পারে। তবে তিনি জানালেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হেলথ সেক্রেটারি প্রেসক্রিপশন ড্রাগসের দাম কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিন RFK জুনিয়রের মাহা মুভমেন্ট সহ বিভিন্ন সাহসী পদক্ষেপের প্রশংসা করেন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, দেশের ভঙ্গুর স্বাস্থ্যসেবা খাতকে সঠিক পথে ফেরাতে প্রথার বাইরে গিয়ে কাজ করা ছাড়া কোনো বিকল্প নেই। চলতি বছর অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বা ওবামা কেয়ার হেলথ ইন্স্যুরেন্সের ভর্তুকি শেষ হয়ে যাবে। এতে মাসিক প্রিমিয়াম 150 থেকে লাফিয়ে $220 দাঁড়াবে। উদ্বিগ্ন স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে অর্থাৎ অতিরিক্ত অর্থ গুনতে হলে সেবা হারাবে গ্রহীতারা। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বর্তমান প্রশাসনের কর্মকর্তারা বলছেন, তারা স্বাস্থ্যসেবা খাতকে ঢেলে সাজাতে চায়। এরই অংশ হিসেবে বুধবার রাজধানী ওয়াশিংটন ডিসির ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়ায় আয়োজন করা হয় মেক আমেরিকা হেলদি এগেইন বা মাহা সম্মেলনের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। সঞ্চালকের দায়িত্বে ছিলেন হেলথ সেক্রেটারি RFK জুনিয়র, যেখানে অতিথি হিসেবে হাজির ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ভ্যান্স বলেন, প্রথার বাইরে গিয়ে কথা বললেই বিজ্ঞানসম্মত নয় বলে সমালোচনার মুখে পড়তে হয়। তবে বর্তমান প্রশাসন, বিশেষ করে RFK, সেই ধারা ভেঙে এগিয়ে চলেছেন। এদিন RFK জুনিয়রের মাহা মুভমেন্ট সহ বিভিন্ন সাহসী পদক্ষেপের প্রশংসা করেন ভাইস প্রেসিডেন্ট। বলেন, দেশের ভঙ্গুর স্বাস্থ্যসেবা খাতকে সঠিক পথে ফেরাতে প্রথার বাইরে গিয়ে কাজ করা ছাড়া কোনো বিকল্প নেই। তিনি জানালেন, প্রেসিডেন্ট এবং হেলথ সেক্রেটারি প্রেসক্রিপশন ড্রাগসের দাম কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে করে সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসে ওষুধের দাম। সার্বিকভাবে আমেরিকানদের আয়ু কমে আসছে দাবি করে ট্রাম্পের নেতৃত্বে সেই ধারা পরিবর্তন হচ্ছে বলেও উল্লেখ করেন ভ্যান্স। এ সময় তিনি সতর্ক করেন, অপ্রয়োজনীয় ওষুধ দেশে অবেসিটি বা স্থূলতার মহামারী সৃষ্টি করতে পারে। ভ্যান্স বলেন, তিনি ওষুধ খাওয়া পছন্দ করেন না, কারণ এতে অনেক দীর্ঘস্থায়ী রোগ দেহে বাসা বাঁধতে পারে। তবে তিনি এই বিষয়ে কোনো প্রমাণ হাজির করেননি।
দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে হেলথ সেক্রেটারির মাহা মুভমেন্টকে অত্যন্ত কার্যকরী বলেও মনে করেন ভাইস প্রেসিডেন্ট। কারণ এই আন্দোলনে শিশুদের পুষ্টি থেকে শুরু করে ওষুধ গ্রহণের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকছে, যা একটি সমৃদ্ধ নতুন প্রজন্ম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিকাগোতে আইস ও সিবিপির হাতে আটক 600-র বেশি ব্যক্তিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে ইলিনয়ের ফেডারেল আদালত। নাগরিক অধিকার বিষয়ক কয়েকটি সংগঠনের মামলার পরিপ্রেক্ষিতে বুধবার এই রায় দেন ডিস্ট্রিক্ট জাজ জেফ্রি কামিংস। শুনানিতে বেআইনিভাবে আটক 13 জনকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেওয়ার পাশাপাশি 6 শতাধিক বন্দীকে জামানতের অধীনে মুক্তি দেওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়া বাকি বন্দীদের পূর্ণাঙ্গ তালিকা আদালতের কাছে জমা দিতেও বিভিন্ন ফেডারেল সংস্থাকে সময় বেঁধে দিয়েছে আদালত। এদিন নিউ ইয়র্ক সিটির আপার ম্যানহাটনে এক ব্যক্তিকে আটক করে হেফাজতে নিয়েছে আইস। শিকাগোতে আক্রমণাত্মক অভিবাসন অভিযানের বিরুদ্ধে এবারে বড় ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন। আইসের হাতে আটক 600-র বেশি বন্দীকে মুক্তির নির্দেশ দিয়েছে ইলিনয়ের ফেডারেল আদালত। অধিকার গোষ্ঠীগুলোর দায়ের করা মামলার শুনানি শেষে বুধবার এই রায় দেন ফেডারেল বিচারক জেফ্রি কামিংস। শুনানিতে যেসব আটক বেআইনি ছিল বলে বিবাদী পক্ষ স্বীকার করেছে এমন 13 বন্দীকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন বিচারক। একই সাথে জুন থেকে অক্টোবর পর্যন্ত আটক 615 জনের একটি বড় অংশকে $1,500 বিনিময়ে জামিন অথবা নজরদারির আওতায় মুক্তি দেওয়া হবে। মামলার বাদীপক্ষ অভিযোগ জানায় ফেডারেল এজেন্টরা শিকাগোতে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারে 2018 সালের একটি নিষ্পত্তি চুক্তি বারবার লঙ্ঘন করেছে। ফলে এদিন শুনানিতে ওয়ারেন্টবিহীন গ্রেফতারেও সীমারেখা বেঁধে দেয় আদালত। এছাড়াও গ্রেফতারের বৈধতা যাচাই করতে 19 নভেম্বরের মধ্যে আইস ও সিবিপিকে তাদের হাতে আটক হওয়া আরও 3000-এর বেশি মানুষের একটি সম্পূর্ণ তালিকা জমা দিতেও আদেশ দিয়েছেন বিচারক। আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে এটিকে অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে আইনজীবী এবং অধিকার গোষ্ঠীগুলো। এদিকে পিবিএস নিউজ আওয়ারের এক সাক্ষাৎকারে বিনা কারণে নিজের চাকরি হারানোর কথা জানিয়েছেন সাবেক ইমিগ্রেশন জাজ এমিট সোপার। অভিবাসীদের পক্ষে কাজ করায় এমন বহিষ্কারাদেশ কিনা তাও স্পষ্ট করেনি জাস্টিস ডিপার্টমেন্ট। এদিন নিউ ইয়র্ক সিটির ওয়াশিংটন হাইটস থেকেও এক ব্যক্তিকে আটক করে হেফাজতে নিয়েছে আইস। এদিকে অভিবাসী ও বিদেশি চালকদের কাছে অবৈধভাবে 17,000-এরও বেশি বাণিজ্যিক ড্রাইভার্স লাইসেন্স দেওয়ার কথা স্বীকার করেছে ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকলস ডিএমভি। ইস্যুকৃত এসব লাইসেন্স বাতিল করা হচ্ছে এবং 60 দিন পর এগুলো অকার্যকর হয়ে যাবে। সবগুলো সিডিএল বাতিল না হলে স্টেটের $160 মিলিয়ন ফেডারেল অর্থ প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়েছে ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে ফেন্টানল তৈরির রাসায়নিক উপাদান উৎপাদন পুরোপুরি বন্ধ করতে সম্মত হয়েছে চায়না সরকার। বুধবার হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলনের শুরুতেই এই তথ্য জানান এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল। তিনি বলেন, এই ঐতিহাসিক পদক্ষেপের ফলে ফেন্টানলের উৎপাদন বন্ধের পথ প্রশস্ত হল। ব্রিফিংয়ে গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। বক্তব্যের শুরুতেই সরকারের অচল অবস্থার জন্য ডেমোক্রেটদের দায়ী করে তিনি বলেন, সরকার সচল করার বিলে দ্রুতই সই করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। লেভিট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রত্যেক নাগরিককে $2,000 চেক পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ বিষয়ে হোয়াইট হাউস সব আইনি পথ খতিয়ে দেখছে বলেও জানান প্রেস সেক্রেটারি। তিনি বলেন, বাইডেন প্রশাসনের আমলে সৃষ্ট অর্থনৈতিক দুরবস্থা কাটাতে শুরু থেকেই কাজ করছে ট্রাম্প প্রশাসন। মূল্যস্ফীতি মোকাবেলায় ট্রাম্প প্রশাসন মধ্যবিত্তের জন্য কর কমানো এবং জ্বালানি খাতকে উন্মুক্ত করার মতো পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণ বিকৃত করার অভিযোগে সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম বিবিসির শীর্ষ কর্মকর্তাদের পদক্ষেপের প্রসঙ্গে লেভিট বলেন, বিবিসি অপপ্রচার ছড়ানোর একটি বামপন্থী মাধ্যম। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত গাজা সীমান্তে আমেরিকার একটি অস্থায়ী সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনার খবরকে সরাসরি অস্বীকার করেন হোয়াইট হাউসের মুখপাত্র। প্রতিবেদনটিকে ভুল বলে দাবি করেন তিনি। নির্বাচনের পরদিনই ট্রানজিশন টিম গঠন করেন জোরান মামদানি, যারা সিটি হলের বর্তমান প্রশাসনের সাথে সমন্বয় করে নতুন মেয়রের দায়িত্ব গ্রহণের বিষয়ে কাজ করবেন। 34 বছর বয়সী মামদানির এই দলে ফার্স্ট ডেপুটি মেয়রের দায়িত্ব পেয়েছেন 74 বছর বয়সী ডিন ফুলেহান, যিনি 2018 থেকে 2021 সাল পর্যন্ত মেয়র বিল দ্য ব্লাজিওর ফার্স্ট ডেপুটি মেয়র ছিলেন।
তারুণ্য আর অভিজ্ঞতার সমন্বয়ে নতুন প্রশাসন পরিচালনার বিষয়টি জানিয়ে এনবিসি নিউজে দেয়া সাক্ষাৎকারে মামদানি বলেন, প্রেসিডেন্ট তাকে কোনো শুভেচ্ছা না জানালেও তিনি নিজেই দায়িত্ব গ্রহণের আগে ট্রাম্পকে টেলিফোন করবেন। বর্তমান মেয়র এরিক অ্যাডামস ব্যক্তি স্বার্থে প্রেসিডেন্টের সাথে সম্পর্কের উন্নয়ন করেছেন। তার পরিবর্তে নিউ ইয়র্কের উন্নয়নের স্বার্থে ট্রাম্পের সাথে সম্পর্ক রাখার কথা জানান মামদানি। মামদানি বলেন, কিছুটা দেরিতে হলেও বর্তমান মেয়র এরিক তাকে টেলিফোন করেছেন। তিনি বিদেশে থাকলেও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে মামদানির ট্রানজিশন টিমের আলোচনা অব্যাহত আছে। দায়িত্ব হস্তান্তর বিষয়ে নিউ ইয়র্কারদের মধ্যে অনিশ্চয়তার কোনো কারণ নেই বলেও মনে করেন মামদানি। মামদানি কখনো ইসরায়েল সফরে যাবেন না বলে জানালেও দেশে ফিরেই এরিক অ্যাডামস আবারও ইসরায়েল সফরে যাচ্ছেন। এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে মামদানি বলেন, মেয়র হিসাবে যে কোনো দেশে যাওয়ার স্বাধীনতা আছে এরিক অ্যাডামসের। এরিক অ্যাডামস তার সাথে সরাসরি বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলেও আশাবাদ জানান মামদানি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।